নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল সতর্ক ইউপি স্পেশালের শেষ সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এলাহাবাদে রয়েছি। অ্যাপিসমেন্ট, সন্তুষ্টিকরণ বা সহানুভূতি ভালো কথা, কিন্তু এতে ভুল হাতে পড়ে যাওয়া আর ভুল ব্যবহারের সম্ভাবনা সবসময় লেগে থাকে। তা সে আর্থিক সাহায্য হোক বা আইনি অধিকার, অনেক সময় অনেক মানুষের ভুল উদ্দেশ্য এর অবৈধ সুযোগ নিয়ে থাকে। হ্যালো, কার নাম্বার এটা? গিরিশ চৌহান। কে বলছো? গিরিশ চৌহান, আপনি কে বলছেন? ওরা তো চৌহান, ওরা তো উঁচু জাতের লোক। তুই কি আগে এটা জানতিস? আর আশা, তুমি কি জানতে এটা? না, ব্যাস ওই বাজার থেকে ফেরবার সময় দু একবার বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। এই শোন জ্যোতি, তুই ওই ছেলেটার থেকে দূরে থাকবি কিন্তু, বলে দিলাম। জ্যোতি, আমি জানি যে কালকে আমাকে তোমার বাবাই ফোন করেছিলেন। হ্যাঁ, তোমার সাথে কালকে যখন ফোনে কথা বলছিলাম তখন বাবা দেখেছে, আর তারপরেই তোমাকে ফোন করেছে। আচ্ছা শোনো না, আমি তোমাকে তোমার গলির সামনে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, তারপরে জানো তো কি হয়েছিল? ওমা, তাই নাকি? হ্যাঁ, তারপর কি হয়েছিল জানো? আমার বন্ধুকে এমন মেরেছিল যে ও তো নিচে পড়েই গিয়েছিল। আমার কথাটা মনে আছে তো জ্যোতি? আমার অজান্তে আবার কিছু করে যাচ্ছিস না তো? না বাবা, নাও। 15 টাকা? এত কম কেন দাদা? হ্যাঁ, এক বস্তার 5। কি বলছেন আপনি ললিতদা? এক বস্তা তো 10 টাকা হয়। 5 টাকা বেড়ে আবার 10 টাকা কবে হলো? এই ললিতদা, এসব চলবে না। আমাকে পুরো 10 টাকাই দিতে হবে। ছোট জাতের লোক বলে আমাদের ঠকানোর চেষ্টা করে লাভ নেই। নাও, ওটা ফেরত দাও। নাও 30 টাকা, যাও। ললিতদা, এরপরে একে আর দেখো না। এ শুধু তোমাকে নয়, বাকি সবাইকেই ঠকায়। আর সবাইকে একই কথাই বলে, নিচু জাত, অত্যাচার, আর যা মনে আসে তাই বলে। ঠিক আছে। জ্যোতির বাবা বারবার নিষেধ করা সত্ত্বেও জ্যোতি গিরিশের সঙ্গে দেখা করা বন্ধ করেনি। গিরিশ জ্যোতির ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, কিন্তু এই ঘনিষ্ঠতাই একদিন সব সীমা পার করে যায় আর অপরাধের দোরগোড়ায় পৌঁছে দেয়।
জানতাম আমি স্যার, ওই কারণে আমার মেয়ের পেছনে পড়েছিল। আমি ওকে বুঝিয়েছিলাম ওরা হচ্ছে চৌহান, ওরা উঁচু জাতের, ওদের খপ্পরে মোটেই পড়িস না, ও খেলছে তোর সাথে। কিছুতেই শুনলো না স্যার। মা, কি করেছিল গিরিশ চৌহান তোমার সাথে? কোথায় নিয়ে গেছিল? কি এক হোস্টেলের কথা বলছিল। কোথায় নিয়ে গেছিল মা? আর তারপর একটা বিড়াল সামনে এসে গেছিল। জ্যোতি, আমার না হোস্টেলে বন্ধুদের সাথে একটা দরকারি কাজ আছে। তুমি আমার সাথে ভিতরে চলো না, খুব বেশি সময় লাগবে না। তারপর আমি তোমাকে নদীর পাড়ে নিয়ে যাব, তারপর বাড়ি ছেড়ে দেবো। ঠিক আছে, চলো। আরে এসো এখানেই। এসো না জ্যোতি, এসো। জ্যোতি, এরা আমার বন্ধু। আরো জ্যোতি, এসো না জ্যোতি, আমরা একসাথে বসি, কিছুটা সময় কাটাই। গিরিশ! কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল, তারপর মাকে সব বলে। 3 জন ছেলে ছিল, ওরা ওকে বলাৎকার করেছে। আমরা ছোট জাতের, তার মানে এই নয় যে উঁচু জাতের লোকেরা আমাদেরকে এইভাবে অসম্মান করবে। আমাদের সাথে, আমাদের ছেলে মেয়ের সাথে যা ইচ্ছা হয় তাই করবে। স্যার, আমরা গরিব অবশ্যই, কিন্তু আমাদের একটা সম্মান আছে, কষ্ট করে জীবন চালাই। হতে পারে ওরা চৌহান, হতে পারে ওরা উঁচু জাতের, কিন্তু আমরা ছাড়বো না ওকে। আমার মেয়েটাকে অনেক কষ্ট পেতে হয়েছে স্যার। মা, এই যে 2 জন লোক আরো ছিল গিরিশ চৌহানের সাথে, এরা কারা ছিল? তুমি চেনো এদের? আগে কখনো দেখেছো এদেরকে? এক মিনিট দাদা। হ্যাঁ গিরিশ চৌহান হ্যাঁ, ও আমার ছোট ভাই। কি হয়েছে স্যার? কোথায় আছে ও? ভেতরেই আছে, কিন্তু ব্যাপারটা কি স্যার? বাইরে বের করো বলছি, কি কথা? সাহেব, সাহেব, কিন্তু আমি করেছি কি? থানায় চ বলছি, কি কথা আছে? সাহেব, স্যার কি করেছে আমার ছেলে? ধর্ষণ, তাও একটা ছোট জাতের মেয়েকে। নিয়ে চলো। সাহেব, আমি এরকম কিছু সাহেব, ও এরকম বাবা, করবে আমার ছেলে না। কিচ্ছু করেনি, সাহেব। আমার ছেলে কিচ্ছু করেনি। স্যার, আমার ভাই কিছু করেনি। আমার ছেলে কিচ্ছু করেনি স্যার, আমার ছেলে কিচ্ছু করেনি। সাহেব, আমার গিরিশ এরকম কখনোই করতে পারে না। এই জন্যই আমি বলেছিলাম ওই মেয়েটার থেকে দূরে থাক। সাহেব, যদি আমার বন্ধু ছিল সাহেব, ওর সাথে আমি কোনো উল্টাপাল্টা কিছু করিনি। শালা বন্ধুত্ব? বল, ওই 2টো ছেলে কে ছিল যাদের সাথে মিশে তুই ওকে ধর্ষণ করেছিস? কোন 2টো ছেলে সাহেব? আমি ওকে কোনো হোস্টেলে নিয়ে যাইনি, সব কিছু মিথ্যে। সাহেব, আমি কিছু করিনি সাহেব। স্যার 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 তোমরা যতই অনুরোধ করো না কেন, তোমার ছেলেকে মাফ করা যাবে না। যতক্ষণ না ও সব সত্যি কথা পরিষ্কার করে বলছে, ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ভগবানের দোহাই স্যার, আমার ছেলে এরকম করতেই পারে না। আচ্ছা, ও কি তোমাদেরকে বলেছে যে একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক চলছিল? বলেনি তো? তো সাহেব, স্যার, আমার গিরিশ এরকম নয় সাহেব। ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু ও এরকম খারাপ কাজ করতে পারে না সাহেব, করতে পারে না। কেন? ও কি দিব্যি খেয়েছিল যে এমন কাজ করবে না ও? পরবেশ, এফআইআর বানাও, লেখো IPC 376 রেপ, তাও একটা ছোট জাতের নাবালিকা মেয়েকে। শিডিউল ট্রাইব আর কাস্টের ওপর অত্যাচারের ধারাও দাও, যাতে কোনোদিনই জামানত না পায়। আরে এরকম জঘন্য কাজ করবার আগে 10 বার ভাবা উচিত ছিল। ইয়েস স্যার। স্যার স্যার স্যার,
মেডিকেল রিপোর্ট অনুযায়ী রেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর টানা হ্যাচড়ারও কোনো ক্ষত নেই। এফআইআর হয়ে গেছে, কিন্তু তদন্ত আমাদের করতেই হবে। শুধুমাত্র মেডিকেল রিপোর্টের উপর ভরসা করে ছেড়ে দিতে পারি না। মেয়েটা নাবালিকা, ছোট জাতের। একটা কাজ করি, মেয়েটার বয়ানের ওপর তদন্ত শুরু করি। চলো হোস্টেলে চলো। স্যার, মা, আমাদেরকে ওই ঘরে নিয়ে চলো যেখানে ওরা এইসব করেছিল। চলো মা। এসো, চলো। স্যার, সবকটা ছেলের রেকর্ড আমাদের কাছে আছে। এরকম হওয়া একদম অসম্ভব। একে দেখো, এ ছিল কি? ঠিক আছে, তুমি যাও, তুমি এসো, একে দেখো, যাও, তুমি এসো। বাবু, একে দেখো। ঠিক আছে, তুমি যাও, তুমি এসো। এ ছিল কি? এই তুমি এসো, একে দেখো। স্যার, এই ছেলেগুলো এখানে থাকে, আর নিচের তলাটা তো পুরোটা খালি। অবশ্যই কেউ কারোর ঘর দিয়েছিল ব্যবহার করার জন্য। স্যার, সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু গিরিশকে এখানে কেউ চেনে না। স্যার, আমরা এটা বুঝতে পারছি না যে এখানে এইসব কি করে হলো, আর কেউ তো এরকম কিছু দেখেনি বা শোনেনি। মা, এই হোস্টেলটাই ছিল তো? স্যার, 14 বছরের বাচ্চা মেয়েও ওই শয়তানরা তার সুযোগ নিয়েছে, আর একেই প্রমাণ দিতে হবে যে কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে। বাবা, আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি এসব কিচ্ছু করিনি। আমি এরকমটা কি করে করবো বলো? যখন ওই মেয়েটার বাবা মেয়েটাকে বারণ করেছিল, আমিও তোকে বারণ করেছিলাম, তখন ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্বের কি দরকার ছিল? বাবা, ও শুধু আমার বন্ধু ছিল, আমার মনে ওর জন্য খারাপ কিচ্ছু ছিল না। পুলিশ বলছে তোকে এখান থেকে বাইরে আসতে দেবে না। আমি এখানে থাকতে পারবো না বাবা, আমি কিচ্ছু করিনি। আমাকে বাইরে বের করো মা, আমি কিচ্ছু করিনি মা। পুলিশ গিরিশ চৌহানের সঙ্গীদের সন্ধানে ছিল। গিরিশ চৌহানের উপর চাপ বেড়ে চলেছিল, কিন্তু সে ক্রমাগত এটাই বলে চলেছিল যে সে নিজে আর না তার কোনো বন্ধু জ্যোতির সঙ্গে কিছু করেছে। আর তারপর এমন একটা আঘাত এলো যেটা গিরিশের পরিবারকে একেবারে তছনছ করে রেখে দিল। স্যার, এখন ওরা আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছে। কবে হলো এটা? কাল স্যার।
মা আর মেয়ে দুজনে বাজার থেকে বাড়ি ফিরছিল। ওই ছেলেটার বড় ভাই মোটরসাইকেলে করে এসে ওকে মেরে ফেলার চেষ্টা করে। আর কত অত্যাচার করবে বলুন তো আমাদের ওপর। প্রথমে ছোট ভাই আমার মেয়েকে বলাৎকার করলো, এখন ওর বড় ভাই ওকে বাঁচানোর জন্য আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করছে। আর কত অন্যায় হবে আমাদের উপর। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, স্যার ছেড়ে দিন না স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। আমাদের সঙ্গে পুরনো শত্রুতা মেটাচ্ছে। ভাবছো কি তোমরা নিজের ছেলেকে জামানত দিতে পারোনি বলে মেয়েটাকে মেরে কেস বন্ধ করতে চাও? না সোমনাথ, আরো বিপদে পড়বে তোমরা এবার। তোমার এই ছেলের ওপর হত্যার চেষ্টার চার জানবো, বুঝতে পেরেছো? সাহেব সাহেব ওরা মিথ্যে বলছে সাহেব, আমার ছেলে এরকম করতে পারে না সাহেব। স্যার স্যার আমি সত্যি কিছু করিনি স্যার, ওরা আমাদের ইচ্ছে করে ফাঁসাচ্ছে স্যার। চলো, আমার ছেলে এরকম করেনি সাহেব। স্যার স্যার এরকম কোনো ব্যাপারই নেই স্যার। পরশুদিন তুই বাজারে গিয়েছিলি না? বাজার? হ্যাঁ স্যার, ওই দিক তো আমি রোজই আসি, কিন্তু তার মানে তো এই নয় যে অকারণে আমি যাকে পারবো তাকেই ধাক্কা মেরে দেবো। অন্য কাউকে না। আর এটা সেই মেয়ে যাকে তোর ছোট ভাই রেপ করেছে। আর তোর ওকে ধাক্কা মারার পিছনে উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার। সোমনাথ, তোমার দুটো ছেলেই ঝামেলায় জড়িয়ে গেছে। একজন তো রেপ করেছে আর সাথীদের নামও বলছে না, দ্বিতীয় জন তো গুরুতর আঘাত, খুনের চেষ্টা করায় জেলে গেছে। কিন্তু স্যার দুটো আমার কথা অপরাধী খুব মারাত্মক, ছোট জাতের ওপর করা অপরাধ। তুমি তো জানো এর ওপরে আইন কত শক্ত, ছোট জাতের ওপর অন্যায় করা। আর তোমার ছেলেরা একবার নয় দুবার এই অপরাধ করেছে। সাহেব ওরা এরকম করতে পারে না সাহেব। এসব আদালতে বলো, যদিও সেখানেও তোমরা হারবে। আমরা তো শুধু তোমাকে সতর্ক করে দিচ্ছি, স্বপ্নেও যেন ওই পরিবারের ওপর অত্যাচার করার কথা না ভাবো। ঠিক হয়ে যাবে। এই তো হয়ে গেছে। কেন আমাদের সঙ্গে এরকম করছে? কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে ও আমাদের সঙ্গে? জগদীশ, আইন ওদের ওপর কঠোর ব্যবস্থাই নেবে। স্যার, প্রথমে ছোট ছেলে আমার মেয়ের ওপর বলাৎকার করে, আর ওর বড় ভাই ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আর এর কি গ্যারান্টি আছে যে ওর বাবা মা আমার মেয়েকে মারবার চেষ্টা করবে না? জগদীশ, ওরা কিচ্ছু করতে পারবে না। ওদের দুটো ছেলেই আমাদের হেফাজতে আছে, ওরা নিজেরাই চিন্তিত, কিচ্ছু করবে না। স্যার, আমি আপনাকে হাত জোড় করছি, আমার দুটো মেয়েকে পুলিশি পাহারার ব্যবস্থা করা হোক স্যার। দেখো জগদীশ, আমি তোমাদের পরিবারকে পুলিশ প্রোটেকশন দিতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওদেরকে ভালো করে শাসিয়েছি, তোমাদের পরিবার থেকে দূরেই থাকবে। ও আমাদের পরিবারকে এইভাবে শেষ করে দিতে পারে না। আমার ছেলেদের জীবনকে এইভাবে শেষ করতে পারে না। দিদি, আমি একটু জল খেয়ে আসছি। জগদীশ তার মেয়েদের নিয়ে খুবই আতঙ্কে ছিল, বিশেষ করে জ্যোতিকে নিয়ে, যে আগেই অনেক কিছু সহ্য করেছে। আর তারপর একদিন তার এই ভয়টাই সত্যি প্রমাণিত হলো। কি? স্যার, সারা রাত ধরে আমার মেয়েটাকে খুঁজেছি, কোথাও আমি পাইনি। কখন হলো এটা? ও প্রীতির সাথে বাড়ির উঠোনে খেলছিল, তখন প্রীতি জল খেতে বাড়ির ভেতর যায়, তখন জ্যোতি একা ছিল। তারপর প্রীতি যখন বাইরে এলো, জ্যোতি ওখানে ছিল না। দিদি, জ্যোতি দিদি, দিদি, দিদি। আমি
আমি সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরলাম তখন শুনলাম জ্যোতি নিখোঁজ। জ্যোতিকে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না মানেটা কি? জ্যোতি আর প্রীতি বাইরে খেলছিল। 2 মিনিটের জন্য প্রীতি যখন ঘরে এলো তার কিছুক্ষণ পরে বাইরে গিয়ে দেখলো জ্যোতি ওখানে নেই। জানি না কোথায় চলে গেছে। জ্যোতি, তুমি এদিকে দেখো। জ্যোতি, 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 জ্যোতি। স্যার জ্যোতির জন্য আমি ভয় পাচ্ছিলাম। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, দেখুন সেটাই হলো। ওরাই আমার মেয়েটাকে অপহরণ করেছে। স্যার তাড়াতাড়ি মেয়েটাকে খুঁজুন, নাহলে ওরা মেয়েটার উপর যা খুশি করতে পারে। স্যার এটা কি হচ্ছে স্যার? আমাদের উপর একটার পর একটা দোষ চাপিয়েই যাচ্ছে। সোমনাথ, জ্যোতি কোথায়? কোথায় লুকিয়েছিস ওকে? আমি আমার 2 ছেলেকে ছাড়ানোর চিন্তায় রয়েছি। এর মধ্যে কি আমরা এইসব কাজ করতে পারি? জ্যোতি কোথায় এটা বলে দে সোমনাথ। ওকে অপহরণ করে কিচ্ছু পাবি না তুই। যদি ভাবিস যে কিছু টাকা হাতিয়ে নিবি আর নিজের ছেলেদেরকে ছাড়িয়ে নিবি বা জগদীশকে বাধ্য করবি কেস তুলে নেবার জন্যে, তাহলে এই ভুল ভাবনা মাথা থেকে বের করে দে। এরম কিচ্ছু হবে না, আরো বেশি ফেঁসে যাবি তুই। বল এটা কোথায় কি জ্যোতি? মজা হচ্ছে স্যার? আমরা এসব কিচ্ছু করিনি। ওরা না জানি আমাদের উপর একটার পর একটা দোষ চাপিয়েই যাচ্ছে। কিছু না করেও আমরা ভুগছি। এ তো শেষ সীমায় পৌঁছে গেছে। শুধু এটুকু মনে রাখিস, এই সব কটা ধারার ওপরেও কিন্তু ছোট জাতের ওপর অত্যাচারের ধারাটাও যোগ হবে। খুব মারাত্মক অপরাধ এটা। গ্রামের প্রত্যেকটা বাড়ি দেখো। হ্যাঁ স্যার। বুঝতে পারছি না এই পরিবার এই মেয়েটার পেছনে কেন পড়েছে। মামলাটা অনেক ছড়িয়ে গেছে। মিডিয়ার 2-3 জন ফোনও করেছিল। মনে হচ্ছে মেয়েটার বাবা নিজেই মিডিয়ার সঙ্গে কথা বলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা ঠিক জ্যোতির বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। জ্যোতি যে অল্প বয়সে অনেকগুলো ঘৃণ্য অপরাধের পর শিকার হয়েছে। প্রথমে ওকে ধর্ষণ করা হয়েছে, তারপর অভিযুক্তর ভাই ওকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর এখনও কিডন্যাপ হয়েছে। পুলিশ এই ব্যাপারে সম্পূর্ণ নির্বাক। আইন নিয়ে ছেলে খেলা শেষ পর্যায়ে দাঁড়িয়েছে। আমরা এই মাত্র খবর পেলাম যে কিছু নেতা জ্যোতির বাবা জগদীশ এবং তার পরিবারের সাথে দেখা করতে আসছে, এদেরকে সহানুভূতি জানাতে। আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন এই ধরনের ঘটনা একের পর এক ঘটছিল তখন ওনারা কোথায় ছিলেন? জগদীশবাবু, আপনার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার যতই সমালোচনা করা হোক সেটা কম। আমি আর আমার পার্টি যথেষ্ট দুঃখিত। আমরা আপনার সঙ্গেই আছি। আমরা সমস্ত শক্তি দিয়ে আপনার সঙ্গে লড়ব। আপনি বিচার পাবেনই। এই ব্যাপারটা আমরা অ্যাসেম্বলিতে নিয়ে যাব। আপনার মেয়ের গায়ে আঁচড় পর্যন্ত পড়বে না, এটা কথা দিচ্ছি আপনাকে। জগদীশবাবু, আমরা ক্ষমতায় নেই তো কি হয়েছে? আপনাকে নিয়ে চিন্তা তো শুধু আমরাই করছি। আমরা লড়বো, বিচার দেব আপনাকে। এমন আন্দোলন শুরু করব যে, আরে আপনি চিন্তা কেন করছেন? আমরা আছি তো আপনার সাথে। অবশ্যই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে? কত দূরে গিয়েছে কেসটা? স্যার পুরো গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি স্যার। মেয়ে পাওয়া যাবে স্যার। যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে পেতেই হবে। নেতারা ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছে, আর যে কোনোভাবেই দোষ সব আমাদের উপরই আসবে। স্যার আমি আপনাকে ভরসা দিচ্ছি, খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে। একদিনের মধ্যে মেয়েটাকে খুঁজে বার করো, আর ওর যদি কিছু হয়ে যায় না, আমাদের চাকরি বাঁচানো দায় হয়ে যাবে। ইয়েস স্যার। স্যার, খোঁচরদের কাজে লাগিয়েছি। এটা নিশ্চিত জ্যোতি গ্রামে নেই। একটা কথা আমি বুঝতে পারছি না, এই সোমনাথের পরিবার কোনো বড়লোক পরিবারও নয়, তাই মেয়েটার পেছনে কেন আদা জল খেয়ে লেগেছে? স্যার একটা ব্যাপার খুব অদ্ভুত। জ্যোতিকে ওর বাবা মা প্রত্যেকটা গ্রামের বাড়িতে গিয়ে খুঁজেছে, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম তখন জানলাম যে জ্যোতি নিখোঁজ হয়েছে কেউ জানেই না। তাহলে ওরা ওকে কোথায় খুঁজেছিল? আর জ্যোতিকে যে কেউ নিয়ে গেছে সেটাও কেউ দেখেনি। সে যাই হোক না কেন, মেয়েটা তো নিখোঁজ। না পাওয়া গেলে জবাব আমাদেরকেই দিতে হবে। আমি কোনো রেপ করিনি সাহেব, আর অন্য কোনো দুটো ছেলেকেও আমি চিনি না সাহেব। দেখ গিরিশ,
তোর সাথীরা মিলে ওই মেয়েটিকে অপহরণ করেছে। জল এখন অনেক দূর গড়িয়েছে, সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখনো যদি তুই না মানিস, সত্যি কথা যদি না বলিস, বিরাট বড় মুশকিলে পড়ে যাবি তুই। আমি আপনাকে কি করে বলবো যে জ্যোতি আমার বন্ধু ছিল? আমি ওর সাথে উল্টো পাল্টা কিচ্ছু করিনি। আমি কেন আমার বন্ধুদেরকে ডেকে ওর সাথে উল্টো পাল্টা কিছু করব? ওর বাবা মাকে নিয়ে এসো, ওরাই সাজা ভোগ করবে। আর কিভাবে বললে আপনি বুঝবেন বলুন তো? এবার কি মাথা ঠুকে ঠুকে বলবো যে আমরা কিছু করিনি? ইনি কাজেও বেরোতে পারছেন না, ছেলেদের চিন্তায় ঘুম কেড়ে নিয়েছে। আমরা এরকম কি করে করতে পারি সাহেব? যদি মেয়েটাকে না পাওয়া যায়, যদি কিছু হয়ে যায়, তাহলে ভেবে নাও বিরাট গন্ডগোলে পড়বে, বিরাট বড় কেস উঠবে তোদের ওপর। একদিকে তো আপনি আমাদের ভয় দেখাচ্ছেন, আর একদিকে জগদীশ আমাদের ধমকে যাচ্ছে। মাঝখান থেকে আমরা ফেসে আছি, আমাদের কথা তো কেউ শুনছে না, আমরা ভোগান্তি ভোগ করেই যাচ্ছি। জগদীশ ধমকাচ্ছে কেন? টাকার জন্য। কি? ও এইটার সুযোগ নিচ্ছে যে ও নিচু জাতির লোক, আর আমরা ওর উপর অত্যাচার করছি। আমাদের সঙ্গে যে অত্যাচারটা হচ্ছে তার কি হবে? আমরাও তো ছোট জাতের। এই দেখুন স্যার, এই দেখুন। আমার ছেলে গিরিশ ধরা পড়ার পরই ও আমাদের কাছে এসেছিল, টাকা চাইছিল। তোমার ছেলেটার কিন্তু অনেক দিনের জেল হয়ে যাবে। যদি তুমি চাও যে আমি কেসটা তুলে নিই, তাহলে লাখ চারেক টাকার ব্যবস্থা করো আর আমাকে দিয়ে দাও। কি? রেপের অভিযোগ। তোমার ছেলেটা কিন্তু খুবই বিপদে পড়ে যাবে। যখন ও কিছু করেনি তখন বিপদটা কিসের? ছেলেটা জেলেই পচবে। ভাবো, একটাই রাস্তা তোমার কাছে আছে। এমন ঝামেলা পাকাবো না, বিপদের পাকে পাকে জড়িয়ে যাবে। আমাদের কাছে টাকা নেই দেবার জন্য। ঠিক আছে, তুমি যেমনটা চাইবে। একটা ছেলে তো জেলেই পড়ছে, দ্বিতীয়টা যেটা বাইরে ঘুরছে না, ওকেও ফাঁসিয়ে দেবো। মনে রেখো, এসব ভুলেও কাউকে বলো না। যত মন্ত্রী আর সাংবাদিক আছে না, সবাই এখন আমার পাশেই আছে। আমাদের ছেলে মুকেশও কিচ্ছু করেনি স্যার, ওকেও মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। জগদীশ আবার এসেছিল আমাকে ভয় দেখাতে। জগদীশ, কেন তুমি আমাদের সঙ্গে এরকম করছো? আমরা তোমার কি ক্ষতিটা করেছি? আমি তোমাকে বলেছিলাম না টাকা দিতে, তুমি শুনলে না। আর একটা সুযোগ তোমাকে আমি দিচ্ছি, টাকা দাও, আমি কেসটাকে তুলে নেব। আমাদের কাছে টাকা নেই। আমার ছেলে তোমার মেয়ের সঙ্গে শুধু বন্ধুত্ব করেছিল, এর জন্য এত বড় সাজা আমাদের। আমাকে ভাষণ দিও না, টাকা দাও না হলে মরো। সমস্যাটা কিন্তু প্রতিদিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটা কমবে না। ওই জগদীশ আমাদের সমানে ব্ল্যাকমেল করছে, আর আমরা বিনা দোষে শাস্তি ভোগ করে যাচ্ছি, যে দোষ আমরা কখনো করিনি। কাকা, আমি বাড়ি কবে যাব? শিগগিরই মা, তোমার বাবার তো এখনো ফোন আসেনি, ফোন এলেই বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, খাও খাও, বিস্কুট খাও। স্যার, জগদীশ আবার এসেছে, জিজ্ঞেস করছে তদন্ত কত দূর এগোলো। একটা কাজ করো, জ্যোতির ফটো সব থানায় পৌঁছে দাও। প্রথমে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, যাতে বোঝা যায় যে আসল সত্যিটা কি। আর হ্যাঁ, তদন্ত কত দূর এগোলো এটা যেন জগদীশ জানতে না পারে। ওকে স্যার। 3 দিন হয়ে গেল স্যার। কোথায় আমার মেয়ে? আমরা খুঁজছি জগদীশ, খুব শীঘ্রই পেয়ে যাব। কবে খুঁজবেন? সোমনাথ ওকে মেরে ফেলার পর। তুমি এটা কি করে বলছো জগদীশ? সোমনাথই তোমার মেয়েকে কিডন্যাপ করেছে? স্যার, এত কিছু হয়ে যাবার পর আপনি সন্দেহ করছেন? আপনি তো জানেনই কিভাবে আমার পেছনে লেগেছে, আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসাবাদ করছি, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কিচ্ছু করছেন না আপনারা। আমরা আপনার কাছে আগেও এসেছিলাম, বলেছিলাম আমার মেয়ের বিপদ বাড়ছে, পুলিশ পাহারা দিন, কিন্তু আমার কথা আপনারা শোনেননি। আজ আপনাদের জন্যই আমাকে এই দিনটা দেখতে হচ্ছে।
গাড়িটা একটু পেছনে নাও, পেছনে নাও। এই মেয়েটা এদিকে আয়, আয়। কি করছিস সেখানে? আমি বাড়ি যাব। বাড়ি কোথায় তোর? জনতাপুর। তোর নাম তো জ্যোতি, তাই না? জ্যোতি যেই লোকটির সঙ্গে ছিল তার সঙ্গে ঘুরতে ঘুরতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে তার বাড়ির উদ্দেশ্যে পালিয়ে যায় আর রাস্তায় টহলরত পুলিশের সঙ্গে দেখা হয়। এবার অনেক অপরাধের উপর থেকে পর্দা উঠতে চলেছিল। দেখো মা, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নেই। দেখো, আমাদেরকে সব কিছু বলো, কোথায় ছিলে তুমি? দেখো মা, ভয় পেও না, এতে তোমার কোনো দোষ নেই। বলো কি হয়েছে তোমার সাথে? চল মা, তাড়াতাড়ি চল। কিন্তু কোথায়? আরে আমি তোকে বলছি তো, চল তাড়াতাড়ি কর। মা জ্যোতি, এ আমার খুব ভালো বন্ধু, তোমার কাকা। যা ওর সাথে। যাব? বাবা কোথায়? এ তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে। ও আমার বন্ধু, তোমাকে খুব যত্ন করবে। আর যখন আমি ফোন করব তখন তুমি বাড়ি ফিরে আসবে। কিন্তু বাবা। জ্যোতি, আমি বলেছি না যেতে। দেখো, এতে তোমার ভালোই হবে। তার মানে তোমাকে তোমার বাবা ওর বন্ধুর কাছে পাঠিয়েছিল? আচ্ছা জ্যোতিমা, মুকেশ কি তোমাকে ধাক্কা দিয়েছিল? মা, এই চোট তোমার অটো অ্যাক্সিডেন্টে লেগেছিল? তার মানে মুকেশ তোমাকে ধাক্কা দেয়নি, যেটা তোমার বাবা বলেছিল? মা, গিরিশ কি তোমার সাথে খারাপ আচরণ করেছিল? তোমাকে হোস্টেলে নিয়ে গিয়েছিল? ওর বন্ধুরাও কি ছিল ওর সাথে? আরে তুমি বলো। না, কিচ্ছু বলেনি। আরে কি বলছো কিছু বলেনি তোমাকে? কিছু নিশ্চয়ই বলেছে। কিছু বলেনি। তুই আমার কথাটা শুনলি না, তাই না? নিজের বাবার কথাটা শুনলি না। এখন আমি যা বলবো তুই সেইটাই করবি, বুঝতে পেরেছিস? এখন আমি পুলিশের কাছে যাব, গিরিশ আর ওর পরিবারকে রীতিমতো শিক্ষা দেব। এখন আমি যা বলবো আর যা করব চুপচাপ তাই করবি, তা না হলে আমি তোকে ছাড়ব না। উনি আমাদের আসল বাবা নন। আমরা জানি না আমাদের আসল বাবার কি হয়েছে, কিন্তু যখন উনি আমার আর গিরিশের বন্ধুত্বের ব্যাপারটা জানতে পারেন, উনি আমাকে ভয় দেখিয়েছেন
খুব বকেছেন, ওর থেকে দূরে থাকতে বলেছেন। আমি খুব ভয় পেতাম ওনাকে। উনি গিরিশের বাড়িতেও গিয়েছিলেন, ওর পরিবারের সাথেও ঝগড়া করেছেন, কিন্তু আমার গিরিশকে খুব ভালো লাগতো, তাই আমি ওর সাথে দেখা করতাম। আর এটা উনি জানতে পেরে গিয়েছিলেন। তোমার বাবা তোমাকে যেখানে পাঠিয়েছিল উনি কে ছিলেন? আমি জানি না, কিন্তু ওই লোকটা মোটেই ভালো ছিল না। বাবা শুধু বলেছিলেন উনি বাবার বন্ধু। ওই লোকটা আমার সঙ্গে খুব নোংরা ব্যবহার করত, আমার একটুও ভালো লাগতো না, আর তাই ওখান থেকে আমি পালিয়ে এসেছি। মা, ওই লোকটা তোমার সঙ্গে কিছু খারাপ করেনি তো? না, ও এমন কিছু করতে পারে বুঝেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তুমি কেঁদো না মা, কেঁদো না। জ্যোতি মন গড়া গল্প বলছে, নিশ্চয়ই আপনারাই ওকে বাধ্য করেছেন। সৎ বাবা তো কি হয়েছে, আমি তো ওর ভালো চাই। দেখুন, আপনারা কিন্তু কেসটা উল্টে দিচ্ছেন। উল্টো তো তোমার ধারণা জগদীশ। সরকার ছোট জাতের ভালোর জন্য যে আইন বানিয়েছে ওর ভুল ব্যবহার করার চেষ্টা করেছো তুমি। নিজের স্বার্থে আইনকে ব্যবহার করার চেষ্টা করেছো তুমি। বাজে কথা এসব। জ্যোতি আমাকে সবকিছু বলেছে। ও তো বাচ্চা একটা মেয়ে, ও তো সেটাই বলবে যেটা আপনারা শিখিয়েছেন। তাই তো করেছিলে তুমি আগে। আর জেনে রেখো, সবাই তোমার মতো শয়তানি বুদ্ধি দেয় না। স্যার, এভাবে কিন্তু আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা নিজের কাজ ঠিক মতো করছেন না। একটা বাচ্চা মেয়েকে মিথ্যে বলতে বাধ্য করা ঠিক নয়। আমি তো ওর বাবা, আর ছোট জাত বলে আমাদের শোষণ করবেন এইটা আমি হতে দেবো না। ছাড়বো না আমি। দেখবেন আমি ওপর মহলেও যাব, আমার লড়াইটা চলতেই থাকবে। সব জানি আমি। গিরিশ আর তার দাদা মুকেশের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়া হয়, কিন্তু জগদীশ এখনো পর্যন্ত স্বীকার করেনি যে সে তার নিজের লাভের জন্য এই অভিযোগ করেছিল। ভুল তথ্য আর মিথ্যে অভিযোগ করে কোনো পাবলিক সার্ভেন্টের আইনি ক্ষমতাকে অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য পুলিশ জগদীশকে অভিযুক্ত করেছে। কিন্তু পুলিশ এখনো জগদীশকে গ্রেফতার করেনি। রিপোর্ট এখনো আদালতে রয়েছে, আর পরবর্তী তদন্তের জন্য আদালতের আদেশের অপেক্ষা করছে। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আইনের বিশেষ কিছু ধারা শোষিত, বঞ্চিত, দলিত আর পীড়িতদের জন্য, কিন্তু তার কিছু কারণ আছে। কিন্তু এই আইনি ক্ষমতাগুলো যখন কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করে তখন অনেক প্রশ্ন উঠে আসে। কিন্তু এই খারাপ উদ্দেশ্যের জন্য আসলে দায়ী কে? তদন্ত প্রক্রিয়া হওয়াটা খুবই জরুরি, যেটা গভীর হবে, যেখানে সব দিক খতিয়ে দেখা হবে, আর তারপর রিপোর্ট আদালতে পেশ করা হবে। ধর্ষণ, হামলা, অপহরণ এগুলো গুরুতর অপরাধ, আর এগুলোকে খুব গভীরভাবে তদন্তও করা উচিত। কিন্তু খুব সহজেই এইসব মামলায় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া কি সঠিক? নেতারা তাদের ভেক সহানুভূতি দেখাতে চলে আসে, কিন্তু যদি তারা না আসে মিডিয়া তাদের ভীষণভাবে ব্যঙ্গ করতে শুরু করে। মিডিয়াও আজকাল কোনো ঘটনার সঠিক তথ্য দেওয়ার বদলে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তাড়াহুড়ো করে, যে কারণে পুলিশের উপর খুব তাড়াহুড়ো করে কিছু করে দেখানোর চাপ সবসময় রয়ে যায়। প্রশংসার বিষয় হলো যে এই কেসে এত চাপ থাকা সত্ত্বেও পুলিশ খুব সাবধানে পদক্ষেপ নিয়েছে। যে দৃশ্যটা সামনে আসে সেটা আশাতীত ছিল। শুধুমাত্র কানে শোনা কথায় আর যা আমাদের দেখানো হচ্ছে তার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়, কারণ যেটা শোনানো বা দেখানো হচ্ছে সত্যিটা হয়তো তার থেকে একেবারে আলাদা। উদ্দেশ্যটা একেবারে উল্টো হতে পারে। আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।